তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটে অবতরণ। যাত্রাবিরতি শেষে ঢাকা পৌঁছবেন বেলা 12টার দিকে। তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি। সংবর্ধনা স্থলে উৎসবমুখর পরিবেশ। মাকে দেখতে যাবেন এভার কেয়ারে। বিমানবন্দর থেকে ৩০০ ফিটের পথে পথে নেতাকর্মী সমর্থকদের ভিড়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যাচ্ছে মানুষ। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট বিমানবন্দরে অবতরণ করেছে। সিলেটে যাত্রাবিরতি ১ ঘন্টার। এরপর 12টার দিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বিমানটি। বাংলাদেশ সময় গতকাল রাত 12টা 23 মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ত্যাগ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি হিথ্রো বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিমানে আরোহণ করেন তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার বেলা 12টার দিকে দেশের মাটিতে অবতরণ করবে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটটি। এর আগে হিথ্রো বিমানবন্দর তাকে বিদায় জানায় লন্ডন বিএনপির নেতাকর্মী ও প্রবাসীরা। দেশে ফিরে প্রথম 3 দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিমানবন্দরে দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনায় যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, তারেক রহমানের সিলেটে যাত্রাবিরতিকে কেন্দ্র করে সিলেট বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী দীপু সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপু, সিলেট ওসমানী বিমানবন্দর ও আশপাশের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তারেক রহমান তিনি সিলেটে অবতরণ করেছেন। বিমানবন্দরের বাইরে নেতাকর্মীরা কেমন ভিড় দেখছেন আপনি? দীর্ঘ ১৭ বছর পর বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন ঘটেছে। তিনি একটু আগে ৯টা ৫৬ তাকে বহনকারী DG-202 বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তার এই অবতরণের মাধ্যমে ৭ বছরের দীর্ঘ নির্বাসন জীবনের অবসান ঘটল। তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১ ঘন্টা বিশ্রাম নিয়ে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। তার এই সিলেটে আসা উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওসমানী বিমানবন্দর এলাকায় কোনো ধরনের সাধারণ মানুষ কিংবা গণমাধ্যম কর্মীদের থাকতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই আমরা গণমাধ্যম কর্মীরা ওসমানী বিমানবন্দর এলাকায় প্রবেশ করলেও ৮টার পর থেকে ধীরে ধীরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে তার সহসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান। সিলেট থেকে 11টা 55 দিকে ঢাকায় তিনি পৌঁছার কথা রয়েছে। তিনি ঢাকায় পৌঁছার পর সেখানে পূর্বাঞ্চলের ৩০০ ফিট এলাকায় তার সংবর্ধনা আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সিলেট থেকে অর্ধ লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ঢাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন। এই ছিল সিলেটে আমার কাছে সর্বশেষ। দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সিলেটে ছিলাম, সেখানে সহকর্মী দীপু সিদ্দিকী জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি এবং তারেক রহমানের অবতরণের খবর। আমরা একটু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে যেতে চাই। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, তারেক রহমানকে বহনকারী বিমানটি কখন অবতরণ করবে? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই বা আপনি কেমন দেখছেন সেখানে? মামুন, আমি রয়েছি এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নম্বর গেটটি রয়েছে, সেই ৮ নম্বর গেট দিয়ে বেরিয়ে যে প্রধান সড়কটি রয়েছে সেখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু লোকারণ্য হয়ে গেছে। হাজার হাজার জনতা কিন্তু রাস্তার 2 ধারে জড়ো হচ্ছেন। এখানে বিএনপি যেমন রয়েছে, তার অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে, ছাত্রদল রয়েছে, স্বেচ্ছাসেবক দল রয়েছে যুব দলের কর্মীরা, সব মিলিয়ে উৎসুক জনতা কিন্তু রয়েছে। অর্থাৎ তারেক রহমানকে এক নজর দেখতে মানুষ কিন্তু রাত থেকে অপেক্ষা করছেন রাজপথে, তীব্র শীতকে উপেক্ষা করে। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আসলে উল্লেখ করার মতো। অর্থাৎ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আনসার রয়েছে, পুলিশ রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে, র্যাব রয়েছে। সব মিলিয়ে যাতে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে কিন্তু একেবারেই কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা একটু একজন বিএনপি নেতা রফিকুল আলম মজনুর সঙ্গে কথা বলতে চাই।
চাই। জনাব মজনু, আপনি একটু বলবেন যে আজকের এই তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে আপনাদের মধ্যে নিশ্চয়ই উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ বিরাজ করছে। কি পরিমাণ নেতাকর্মী এখানে জড়ো হয়েছে এবং কোথায় কোথায় এই মানুষের অবস্থান আপনি লক্ষ্য করলেন? পুরো ঢাকা শহরে লোকে লোকারণ্য, মানুষ স্রোতের মতো আসছে। 300 ফিট থেকে শুরু করে আমাদের যে এই বনানী, কাকলি, এই এয়ারপোর্ট, এই যে জসিমউদ্দিন, সব জায়গায় হাজার হাজার লোক আসতেছে। এটা একটা ঐতিহাসিক একটা সাক্ষী হবে। তারেক রহমান আগমন একটা ইতিহাস সৃষ্টি করবে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, নেতা কর্মীদের মধ্যে আনন্দের একটা বন্যা, যে অনেকদিন পর তারেক রহমান আসছে। ইনশাল্লাহ সবাই সুশৃঙ্খলভাবেই তারেক রহমানকে আমরা অভ্যর্থনা জানাবো। একজন দলের নেতা হিসাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? অর্থাৎ অন্তর্বর্তী সরকার যেই নিরাপত্তা ব্যবস্থা করেছে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে, একজন কর্মী হিসাবে, একজন নেতা হিসাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা? আমরা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অভিনন্দন জানাই, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই, এবং আজকে যে তারেক রহমানের আগমন উপলক্ষে যে সহযোগিতা ওনারা করছেন, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে অত্যন্ত সুন্দরভাবে তারেক রহমান আসবে, এবং আমরা যারা বিএনপির নেতাকর্মীরা আছি আমরা সবাই এই ওনাকে সহযোগিতা করছি। আমরা আইনগতভাবে প্রশাসনকে সব বিষয়ে আমরা সহযোগিতা করছি, যাতে সমস্ত পরিবেশটা সুন্দর থাকে, ভালো থাকে। আমরা আরেকজন নেতা রয়েছেন তানভীর আহমেদ রবিন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা মূলত কি দায়িত্ব পালন করছেন এখানে? ধন্যবাদ। ইতিমধ্যে জানেন আমাদের দল থেকে অনেক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। তো আপনার পুরো ঢাকা শহর জুড়ে আমাদের যে এন্ট্রি পয়েন্টগুলি আছে, আপনার মহাসড়কে যে পথগুলি আসে, সেখানে অভ্যর্থনা কেন্দ্র আপনার গঠন করা হয়েছে। সেখানে আমাদের নেতাকর্মীর দিক নির্দেশনা দিচ্ছে। আমরা বিভিন্ন স্পট আমরা ঘুরে বেড়াচ্ছি যে সবাই সবার দায়িত্বটা পালন করছে কিনা। এইখান থেকেই শুরু হবে, সিভিল এভিয়েশনের গেট থেকেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বের হবেন। এখান থেকে তার মূল মানে রাস্তা যাত্রা শুরু। সো এখানে আমরা একটু আগে এসেছি, এখান থেকে আমরা বিভিন্ন স্পট ঘুরে বেড়াবো, দেখবো যে আমাদের দায়িত্বগুলি ঠিকভাবে আমাদের ভলেন্টিয়াররা পালন করছে কিনা। ইতিমধ্যে কি পরিমাণ নেতাকর্মী আপনাদের আনুমানিক জড়ো হয়েছে বলে মনে করছেন? দেখেন, এটা তো আসলে একেবারেই ধারণার বাইরে। আপনি গত যেদিন থেকেই ঘোষণা হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবেন, একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে মানুষের মনে, এবং আমরা গতকাল থেকেই দেখেছি সারা রাত ভোর জুড়ে মানুষ এসেছে। এবং আপনি দেখেন এলাকায় যেখানে আপনি তাকাচ্ছেন মানুষ আর মানুষ। তো আমি মনে করি যে ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম, আসলে তারেক রহমানের এই দেশে ফেরা, স্বদেশ প্রত্যাবর্তন প্রায় 18 বছর পরে, এটি কিন্তু মানুষের মধ্যে আনন্দ যেমন তৈরি করেছে, একই সঙ্গে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও তৈরি করছে। অর্থাৎ 24 পরবর্তী নতুন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনার যে নেতৃত্ব, সেটি তারেক রহমান দিবেন এমন প্রত্যাশা কিন্তু করছেন সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীরাও। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে গতকাল অর্থাৎ লন্ডনের স্থানীয় সময় 6:23 তিনি বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, এবং সেই ফ্লাইটটি মূলত এসে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি পৌঁছবে। সেখান থেকে অভ্যন্তরীণ একটি বিমানে করে কিন্তু তিনি আসবেন এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অর্থাৎ আমরা যেটি শুনেছি 11:45 তিনি এখানে ল্যান্ড করার কথা রয়েছে। এখান থেকেই তিনি পূর্বাঞ্চলের যে 300 ফিটে মানুষের প্রতি, দেশের সমগ্র মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখবেন, এবং সেখান থেকে তিনি চলে যাবেন তার অসুস্থ মাতা, দেশ এবং সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার যে অসুস্থতা, তিনি যে ভর্তি রয়েছেন এভারকেয়ার হাসপাতালে, সেখানে তার মায়ের কাছে তিনি যাবেন, এবং সেখান থেকেই মূলত তার আনুষ্ঠানিকভাবে নির্বাচন কেন্দ্রিক যেই যাত্রা সেটি শুরু হবে। তো এই ছিল আমার কাছে মামুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনার সার্বিক পরিস্থিতির তথ্য। মহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব আমরা, সেখানে থাকুন। দর্শক, 300 ফিট সংবর্ধনা স্থলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রেমান, সংবর্ধনা স্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন? তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কিন্তু এই আয়োজন। তিল ধারণের ঠাঁই নেই 300 ফিটে, একেবারে আক্ষরিক অর্থে তিল ধারণের ঠাঁই নেই। চারদিকে আমরা খালি চোখে যেটা দেখছি মানুষ আর মানুষ, এবং সড়কের দুপাশেই কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষ দ্বারা একেবারেই পরিপূর্ণ। গতকাল রাতেও কিন্তু এই সড়কে অনেকে ছিলেন, তারেক রহমানকে কাছ থেকে তারা দেখবেন
যদিও গত 17টি বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি নেতাকর্মীদের সঙ্গে সংযুক্ত থেকেছেন, দিক নির্দেশনা দিয়েছেন, আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা হিসেবে ছিলেন। কিন্তু 5 আগস্ট 2024 সালের পরে এবার কিন্তু তিনি দেশে ফিরছেন। সাধারণ মানুষের তুমুল প্রত্যাশা তারেক রহমান কবে বাংলাদেশে ফিরবে। অবশেষে তিনি কিন্তু বাংলাদেশে ফিরছেন। এরই মধ্যে তিনি তার বহনকারী যে বিমানটি সেটি সিলেটে আছে। কিছুক্ষণের মধ্যে সেই বিমানটি ঢাকায় আসবেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করবেন তারেক রহমান। এবং শাহজালাল বিমানবন্দর থেকে কিন্তু সরাসরি এই 300 ফিটে, যেখানে আমরা বলছি গণসম্বর্ধনা, কিন্তু বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য এখানে আসবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এরপর তিনি যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে গত বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অর্থাৎ জনগণের কাছে যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা পূরণে তারেক রহমান আগে জনগণের কাছে আসবে, তাদের সঙ্গে কথা বলবে, এরপরে তিনি যাবেন তার মাকে, অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে। অর্থাৎ এই জায়গাটাই বিএনপি বলছে, এই জায়গাতেই তারা জনগণের সঙ্গে সম্পৃক্ত, যে এটি তারা প্রমাণ দিতে চায়। এর আগে বারবার বলা হচ্ছিল বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী। অর্থাৎ 111 হলো এবং 111 পরবর্তী বেশ কিছু ঘটনা হলো, তার আগেও নানা ঘটনা ছিল, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু কখনো দেশ ছেড়ে যায়নি। মঞ্চ থেকে কিন্তু এই কথাগুলি বলা হচ্ছে, বিগত 17 বছর ধরে কিন্তু এই কথাগুলি বলা হচ্ছিল যে বেগম জিয়া কিংবা জিয়া পরিবারের ঠিকানা দেশের বাইরে নেই। ফলে এই মুহূর্তে বাংলাদেশে যখন আওয়ামী লীগ কিংবা তার দোসর যারা ছিল তারা যখন পালিয়ে গেছে কিংবা তারা এখন ক্ষমতাচ্যুত হয়েছে, এখন যে বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের মানুষের নেতৃত্ব, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই পুরো বিষয়টি কিন্তু যখন সামনে এসেছে, তখন তারেক রহমানের কিন্তু প্রয়োজনীয়তা অনুভব করছে দল এবং দলের অসংখ্য নেতা কর্মী এবং সমর্থক। সে কারণে শুরুতেই বলছিলাম যে শুধুমাত্র যে বিএনপির নেতা কর্মী সমর্থকরা আজকে এই 300 ফিটে এসেছে তা কিন্তু নয়, অনেক সাধারণ মানুষ এসেছে তারেক রহমানকে সামনে থেকে দেখার জন্য। দেশের আনাচে কানাচে এমন কোনো জেলা নেই যেখান থেকে নেতা কর্মীরা, সমর্থকরা, সাধারণ মানুষ এই 300 ফিটে আজকে এসেছেন, সব জায়গা থেকে এসেছেন। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো আমাদের বাংলা ভিশনের চিফ রিপোর্টার, আমাদের সহকর্মী জাহাঙ্গীর আখন্দ তার সঙ্গে। আপনি সরাসরি দীর্ঘদিন ধরে বিএনপি ভিট করছেন, বিএনপির এই যে আন্দোলন সংগ্রাম, রাজপথে তাদের যে নানা ধরনের ত্যাগ, বিশেষ করে খুন এবং নির্যাতনের যে বিষয়গুলো সামনে এসেছে, বারবার কিন্তু তারপরে বিএনপি আশাবাদী ছিল একসময় এই স্বৈরাচারের পতন হবে, একসময় বিএনপি ঘুরে দাঁড়াবে, একসময় এরকম গণজোয়ার তৈরি হবে। এই গণমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বিএনপি কিভাবে পূরণ করবে? আপনি নিশ্চয়ই জানেন যে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকট যখনই হয়েছে তখনই জিয়া পরিবার জনগণের পাশে দাঁড়িয়েছে। 1971 সালে যখন পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করার জন্য জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, মানে আগে পিছিয়ে কি কোনো কিছু না ভেবে শুধু একটি স্বাধীন ভূখণ্ড, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মেজর থাকা অবস্থায়, এবং তার পরিবার পরিজনকে মানে বিপদে রেখেই তিনি সেই ঘোষণাটা দিয়েছিলেন জাতির সেই সংকটে। তারপর 90-এ আপনি দেখবেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে রাজপথে লড়েছেন এবং তিনি আপোষহীন থেকেছেন। অনেক রাজনৈতিক দল ওই সময় আপোষ করে স্বৈরাচারের সাথে আপোষ করেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া এবং বিএনপি কিন্তু আপোষ করেননি। তিনি আপোষহীন থেকেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং দেশকে গণতন্ত্রের পথে উত্তরণ ঘটিয়েছেন। তারপরে আপনি 111 গেল, বিএনপির উপরে এত অত্যাচার, নিষ্ঠুর নির্যাতন, বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়া হলো। তার বড় ছেলে তারেক রহমান, যিনি লন্ডনে গিয়েছিলেন, তার উপর অকথ্য নির্যাতন, নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। তারপর তিনি চিকিৎসা নিতে লন্ডন গিয়েছেন। আরাফাত রহমান কোকো বেগম খালেদা জিয়ার এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে, তিনি মারা গিয়েছেন মালয়েশিয়াতে। তিনি দেশেও মানে
রাখতে পারেননি। তো এই যে এখন আবার যখন 2025-এর ফেসিবাদ পতনের পর এবং ফেসিবাদের গত 15 বছরের যে শাসনামল, সেই শাসনামলেও বেগম খালেদা জিয়া ছিলেন অকুতোভয়, নির্ভীক এবং গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন। তিনি এই বৃদ্ধ বয়সে তিনি জেলখানায় গিয়েছেন, 2 বছরের বেশি সময় জেলে কাটিয়েছেন, তার চিকিৎসা নিতে পারেননি। তারপরে তিনি কিন্তু আপোষহীন তিনি থেকেছেন এবং লড়াই তিনি রেখেছিলেন। 2024 সালে যেই গণ অভ্যুত্থান হলো, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেখানেই সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি এবং তারেক রহমানের দিক নির্দেশনায় সব রাজনৈতিক দলই সেটি স্বীকার করে যে বড় দিক নির্দেশনা ছিল তারেক রহমানের, এবং এখানে মাঠে থেকে বিএনপি নেতা কর্মীরা সেটা সেই জুলাই যে অভ্যুত্থান বাস্তবায়ন করেছেন। তো এখন যে গণতন্ত্রের পথে যে উত্তরণ, সেই উত্তরণে কিন্তু মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে, সেই উত্তরণের জন্য তারেক রহমানের দিকেই তাকিয়ে আছে। তারেক রহমান সেই প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অবশ্যই পূরণ করতে পারবেন, কারণ তিনি জননেতা, তিনি জনগণের পালস বুঝেন। এই গত 1.5 বছরের জুলাই অভ্যুত্থানের তারেক রহমানের যে রাজনীতি, যেই কৌশল, যেই সবাইকে নিয়ে চলার যে মানসিকতা, জনগণকে নিয়ে চলার যে মানসিকতা, সব দলকে নিয়ে চলার যে মানসিকতা, সেটি আমরা তার এই যে মনোনয়ন যেটা দেখলাম সেখানেও প্রতিফলিত হয়েছে। এবং যেই কারণে আপনি বলছিলেন যে কিভাবে বাস্তবায়ন করবে, যে উনি সবাইকে নিয়ে, সব মত পথের মানুষকে নিয়ে চলতে চায়। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে সব মত পথের দলের মানুষকে নিয়ে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সেভাবেই বাবার ঐতিহ্যকে, বাবার আদর্শকে সমুন্নত রেখে আগামী দিনে নেতৃত্ব দিবেন, এটাই মানুষের প্রত্যাশা। আমরা যেটা দেখতে পেয়েছি, আপনি আর আমি যখন আসছিলাম, ভোর রাতে খোলা আকাশের নিচে মানুষ গত 3-4 দিন ধরে এই 300 ফিটের যেই সংবর্ধনা স্থলটি আছে সেখানে মানুষ অপেক্ষা করছে। এই প্রচণ্ড শৈত্যপ্রবাহ, প্রচণ্ড বাতাস এখানে বইছে, সেই কনকনে শীতকে উপেক্ষা করে মানুষ সারা রাত খোলা আকাশের নিচে কাটিয়েছে তারেক রহমানকে 1 বছর দেখার জন্য। 70 বছরের যে দীর্ঘ প্রতীক্ষা ছিল নেতাকর্মী এবং জনগণের, সেই প্রতীক্ষার আর কিছুক্ষণ পরেই অবসান হতে যাচ্ছে। সেই মাহেন্দ্রক্ষণ আর কিছুক্ষণ পরেই আসছে। নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, যে যেভাবে নানান রং বেরঙের ক্যাপ, ব্যানার ফেস্টুন নিয়ে তারা এখানে আসছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারেক রহমানকে এক নজর দেখতে আসছেন। বিএনপিও সেই ব্যবস্থা করছে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। এবং বড় আপনার যারা অনেক দূর দূরান্তে, আসলে এই সংবর্ধনা স্থলের শুরু কোথায় এবং শেষ কোথায়, এটা আসলে এখান থেকে বোঝা যাচ্ছে না। তো সবাই অপেক্ষা করছে তারেক রহমানের জন্য, আমরা অপেক্ষা করছি। আর কিছুক্ষণ পরেই হয়তো উনি আমাদের সেই সবার অপেক্ষার অবসান করবে। যেটি আমার সহকর্মী বলছিলেন যে আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা যে পালন, নিশ্চয়ই সেই আশা আকাঙ্ক্ষা পূরণে সোচ্চার হবে। অনেক সাধারণ মানুষ তাদের কাছে আসলে খুব বেশি কিছু চাওয়া নেই। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা কিংবা চিকিৎসার মতো মৌলিক যে অধিকারগুলো, সেগুলো বাস্তবায়ন হবে, সেগুলো কথার কথা থাকবে না। এমন একটি বাংলাদেশ কিন্তু সাধারণ মানুষ দেখতে চায়। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো আইনের শাসনের ব্যত্যয় হবে না, মানুষের মানবাধিকারের ব্যত্যয় হবে না, সাধারণ মানুষ করে বাঁচতে পারবে, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম হবে না, চাঁদাবাজি হবে না, বিদেশে অর্থ পাচার হবে না। এইগুলো কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা। এবং এই প্রত্যাশা পূরণে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার নেতৃত্বে এই মুহূর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, তারা জনগণের সেই প্রত্যাশা পূরণ করবে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ মনে করছেন। আর অসংখ্য নেতাকর্মী যারা এসেছেন। রিমান, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, আমাদের আরও একজন সহকর্মী আছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, নাবিল জাহাঙ্গীর, সরাসরি কথা বলছি তার সাথে। নাবিল, তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানের পর মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন, সেখানকার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। দীর্ঘদিন পর অসুস্থ মা বেগম জিয়ার সাথে আজকে
তারেক রহমান, ছেলে তারেক রহমানের দেখা হবে এবং সেই সময়টির জন্য কিন্তু এখানে অনেকেই এসছেন, অনেকেই অপেক্ষা করছেন। আপনি জানেন যে সবশেষ যখন লন্ডনে বেগম জিয়া চিকিৎসার জন্য গিয়েছিলেন তখন সেখানে তারেক রহমানের সাথে তার দেখা হয়েছিল এবং তখন কিন্তু আমরা দেখেছিলাম যে তারেক রহমান কিন্তু নিজ হাতে গাড়ি চালিয়ে বেগম জিয়াকে বিদায় জানিয়েছিলেন লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে এসে, এবং তারপর থেকে কিন্তু দীর্ঘদিন ধরে বেগম জিয়ার সাথে তারেক রহমানের যে সরাসরি সাক্ষাৎ সেটি হয়নি। এবং সবশেষ যখন বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েন তখন তাকে এভার কেয়ারে নিয়ে আসা হয় এবং তারপর থেকে কিন্তু তিনি এখানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তারেক রহমান কিন্তু এই সময়টাতে নিয়মিত বেগম জিয়ার যে চিকিৎসার আপডেট সেটি তিনি রেখেছেন, তবে সরাসরি দেখা হয়নি। আজকে তারেক রহমান এখানে আসবেন আমরা যেটি জানতে পেরেছি, ইতিমধ্যে তিনি সিলেটে অবতরণ করেছেন। সেখানে একটি যাত্রা বিরতির পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন এবং ঢাকায় এসে তার যে ফ্লাইটটি সেটি অবতরণের কথা রয়েছে 11:55 তারপর তিনি সেখানে থেকে যাবেন 300 ফিটের যে সভাস্থল যেখানে তাকে অভ্যর্থনা জানানো হবে সেই সভাস্থলে তিনি সেখানে যাবেন এবং এই সভাস্থলটি কিন্তু আসলে এভার কেয়ার থেকে খুব বেশি দূরে নয়, সেখান থেকে খুব সহজেই আসলে এভার কেয়ারে তিনি পৌঁছতে পারবেন। যদি রাস্তা খালি থাকে তাহলে হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যেই তিনি এখানে পৌঁছতে পারবেন। তবে যেহেতু সারা দেশ থেকে অগণিত ভক্ত সমর্থক এসছেন তারেক রহমানকে দীর্ঘদিন পর দেখার জন্য, সেক্ষেত্রে হয়তো কিছুটা বেশি সময় লাগতে পারে। আমরা আসলে আরো যেটি আসলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এভার কেয়ারের সামনেও কিন্তু আসলে বিএনপির অনেক ভক্ত সমর্থক তারা কিন্তু এখানেও এসছেন। আমরা কিন্তু দেখেছি বেগম জিয়া এভার কেয়ারে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু অনেকেই সারা দেশ থেকে আসছিলেন, শুধু বিএনপি নয় সাধারণ মানুষজনও কিন্তু আসছিলেন বেগম জিয়ার জন্য দোয়া করছিলেন। তবে আজকের বিষয়টি কিন্তু একটু ভিন্ন, যেহেতু তারেক রহমান দেশে ফিরছেন দীর্ঘ 17 বছর পর এবং তিনি তার মায়ের সাথে দেখা করবেন। এই বিষয়টি ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের উচ্ছ্বাস আছে, এক ধরনের স্বস্তি আছে, যেহেতু বেগম জিয়ার এই অসুস্থ অবস্থায় তারেক রহমান তার সাথে দেখা করতে পারছিলেন না। এখন সেই যে অপেক্ষা তারেক রহমান কখন আসবেন সেটিও কিন্তু শেষ হতে চলেছে। আজকে আমরা যেটি ধারণা করছি বক্তব্যের পরেই হয়তো তিনি দুপুরের মধ্যেই আসলে এখানে এসে পৌঁছাবেন। তবে তারেক রহমান এখানে না আসতে পারলেও দূরে থাকলেও আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান কিন্তু সবসময় বেগম জিয়ার যে চিকিৎসার যে বিষয়টি সেটি কিন্তু তিনি খোঁজ খবর রাখছিলেন এবং জোবাইদার রহমানকে আমরা দেখেছি তিনি প্রতিদিন এখানে এসেছেন এবং প্রতিদিনই কিন্তু বেগম জিয়ার যে স্বাস্থ্যের আপডেট সেটি কিন্তু তিনি নিচ্ছিলেন। বেগম জিয়ার স্বাস্থ্যের কথা যদি আমরা বলি, বেগম জিয়া কিন্তু অনেকগুলো স্বাস্থ্য জটিলতা নিয়ে এভার কেয়ারে ভর্তি আছেন এবং তার যে বর্তমান যে স্বাস্থ্যের যে অবস্থা তিনি কিন্তু আসলে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তাকে কিন্তু মাঝখানে লন্ডনে নিয়ে যাওয়ারও কথা হচ্ছিল। তখন বেশ কয়েকবার কিন্তু আমরা দেখেছি যে আসলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওনাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা সেবা প্রদান করার। তারপর আমরা দেখেছি চীন থেকে কিন্তু বিশেষজ্ঞ দল এসছে, 2টি বিশেষজ্ঞ দল চীন থেকে এসছে, এছাড়াও কিন্তু যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তার এসছেন, এছাড়াও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তাররা তারা কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে কিন্তু মেডিকেল বোর্ড গঠন হয়েছে। বিদেশ থেকেও ডাক্তাররা সেখানে পরামর্শ দিচ্ছেন এবং বিএনপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে বেগম জিয়াকে সর্বোচ্চ যে চিকিৎসা সেবা সেটি কিন্তু আসলে দেয়া হচ্ছে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছিলাম যে এয়ার অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাকে দেশে রেখেই চিকিৎসা সেবা নিশ্চিত যে সিদ্ধান্ত সেটি নেওয়া হয় এবং বর্তমানে কিন্তু তিনি যে চিকিৎসা গ্রহণ করতে পারছেন তার যে বিশেষজ্ঞ ডাক্তার সেটি কিন্তু তেমনটি কিন্তু জানিয়েছে। এর আগে আমি যেটা আসলে আপনাকে বলছিলাম যে বেগম জিয়ার সাথে তারেক রহমানের দেখা হয়েছিল এবছরেরই জানুয়ারি মাসে, তখন তিনি কিন্তু বেশ কয়েক মাস লন্ডনে ছিলেন ছেলের সাথে। এর আগে যদি আমরা বলি তাহলে কিন্তু আসলে দীর্ঘদিন ফেসিবাদের শাসন আমলে বেগম জিয়া এবং তারেক রহমানের যে মা ছেলের যে সাক্ষাৎ সেটি কিন্তু দীর্ঘদিন হয়নি। এর আগে 2017 সালে তিনি লন্ডনে গিয়েছিলেন আরো একবার চিকিৎসার জন্য, তখন দেখা হয়েছিল। আপনি জানেন যে এই ফেসিবাদের গত 16 বছরের দীর্ঘ সময় কিন্তু বেগম জিয়া নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছেন, তাকে কিন্তু জেলে নিয়ে যাওয়া হয়েছিল মিথ্যা মামলা দিয়ে। এছাড়াও কিন্তু তারেক রহমানও কিন্তু ফেসিবাদের যে নিপীড়ন স্টিম রোলার সেটির আসলে শিকার হয়েছেন, তাকেও অসংখ্য মামলা দেওয়া হয়, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল এবং দেশে যাতে না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো মিথ্যা মামলা এবং মিথ্যা মামলার যেটিকে বলা হয় যে এক ধরনের, যেহেতু তখনকার যে আদালতের উপরও আওয়ামী সরকারের এক ধরনের নিয়ন্ত্রণ ছিল, তারেক রহমানকেও কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন রায় প্রদানের মাধ্যমে তাকে দেশে আসার
ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল এবং এই কারণে কিন্তু তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনে তিনি থাকতে বাধ্য হয়েছেন এবং এই সময়টা কিন্তু তার যিনি মা বেগম জিয়া তার সাথে দীর্ঘদিনের কিন্তু তিনি আসলে তাদের সাথে দেখা হয়নি এবং আরাফাত রহমান কোকো যখন মারা যান তখনও কিন্তু তারেক রহমান আসতে পারেনি এবং একজন মায়ের জন্য এই তার একজন ছেলের মৃত্যু এবং আরেকজন ছেলে বিদেশে, এটি কিন্তু আসলে এক ধরনের মানসিক নিপীড়ন এবং এক ধরনের মানে আপসহীন নেত্রীকে দুর্বল করে দেওয়ার এক ধরনের যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা দেখেছি ফেসিবাদ শাসন আমলে তৎকালীন সরকারের ছিল। তবে বেগম জিয়া কিন্তু আসলে আপসহীন ছিলেন এবং তিনি কিন্তু কখনোই এ বিষয়ে আসলে কোনো ধরনের সমঝোতা তিনি করেননি। আমরা কিন্তু বিভিন্ন সময় শুনেছি তাকে বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়েছে যে যাতে তিনি যাতে লন্ডনে চলে যান, তখন কিন্তু তিনি একবার বলেছিলেন না যে তার বাংলাদেশ ছাড়া আর কোনো তার কোথাও কোনো বাড়ি নেই। আজকে তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, সেই নিয়ে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটিও কিন্তু আসলে এফআরকের সামনে দাঁড়িয়েও আমরা আসলে বুঝতে পারছি। কিছুক্ষণ পরপর কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে, যেহেতু আমি আগে যেটা বলেছিলাম যে অভ্যর্থনা যে মঞ্চ সেটি খুব কাছে এফআরকের থেকে, এই এফআরকের সামনে যে রাস্তাটি, এই রাস্তাটি দিয়েও কিন্তু আমরা দেখছি যে অনেকেই মঞ্চস্থলের দিকে সভাস্থলের দিকে যাচ্ছেন এবং অনেকেই আবার এখানেও দাঁড়িয়ে আছেন, অনেকেই এখানে অপেক্ষা করছেন। তবে বিএনপির পক্ষ থেকে যেটি আসলে বারবার বলা হয় যে যেহেতু এটি একটি হাসপাতালে আরো অনেক রোগী রয়েছেন, সেক্ষেত্রে যাতে চিকিৎসার কোনো ধরনের যাতে ব্যাঘাত না ঘটে অন্যান্য রোগীদের, সেক্ষেত্রে এখানে বড় ধরনের জটলা সমাবেশ বিষয়ে কিছুটা বিএনপির পক্ষ থেকে বারণ করা আছে এবং সেই কারণে কিন্তু এখানে খুব বড় মাপের যে জনসমাগম সেটি নেই এবং সেটি সব মিলিয়ে যারা অন্যান্য রোগী রয়েছেন তাদের বিষয়টি বিবেচনা করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরও আমরা দেখেছি যে অনেকেই আসলে এখানে আসছেন এবং আমরা অনেকের সাথে কথাও বলছিলাম, তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে স্বস্তি প্রকাশ করছেন, যেহেতু অসুস্থ মাকে শেষ পর্যন্ত দেখতে তারেক রহমান বাংলাদেশে এসে পৌঁছতে পারছেন, এটি তারা একটি বিজয় হিসেবে বলছেন এবং বলছেন যে এটি নেতাকর্মীদের মনের যে মানসিক অবস্থা তাদেরকে সেটি চাঙ্গা করবে। নির্বাচনকে সামনে রেখে এই বিষয়টিকেও কিন্তু তারা গুরুত্বপূর্ণ বলছেন, যেহেতু বেগম জিয়া অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে সারা দেশেই কিন্তু বিএনপির নেতাকর্মীদের মনেও এক ধরনের দুর্বলতা তৈরি হয়েছিল, এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল বেগম জিয়াকে নিয়ে। সেই সাথে যেহেতু দীর্ঘদিনের আপসহীন নেত্রী দীর্ঘদিন লড়াই সংগ্রামে পথে ছিলেন, নির্বাচনের আগে তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দেখেছি যে নেতাকর্মীদের মাঝে এক ধরনের উদ্বেগ ছিল, এক ধরনের উৎকণ্ঠা ছিল, নানা ধরনের অপপ্রচার আমরা দেখেছি গণমাধ্যম জুড়ে। সেই কারণেও কিন্তু আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা এখানে ভিড় করছিলেন প্রথম থেকেই। তবে আজকের যে নেতাকর্মীদের যে আগমন, আজকে যে নেতাকর্মীদের অবস্থান, সেটি কিন্তু একটি আসলে ভিন্ন, কারণ যেহেতু আজকে দীর্ঘদিন পর তারেক রহমান ফিরছেন, তো আজকের যে এবারকারের সামনে যে পরিস্থিতি সেটি আসলে একটু ভিন্ন, কিছুটা আনন্দ সেটিও আসলে রয়েছে। মামুন। নাবিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, আমাদের সহকর্মীরা বিভিন্ন স্পট থেকে জানাচ্ছিলেন তারেক রহমানকে ঘিরে যেসব আনন্দ উচ্ছ্বাস এবং একই সাথে তিনি যে এভারকেয়ার হসপিটালে যাবেন সেখানে তার মাকে দেখতে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। আমরা একটু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট রোডে যেতে চাই, সেখানে সহকর্মী ফজলে রাব্বি আছেন, সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, বিমানবন্দরের সামনের সড়কে তারেক রহমানকে স্বাগত জানাতে আসা 300 ফিটমুখী লোকজনের ভিড় কেমন দেখছেন এবং ওখানকার যানবাহনের চলাচল আসলে কি অবস্থা? জি মামুন, ধন্যবাদ। আপনি জানেন যে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে কিন্তু আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু আসলে মোটামুটি শ্বাস রব সেজেছে, অর্থাৎ বিমানবন্দর এলাকাটা দেখতে পাচ্ছেন। এখন ঠিক প্রায় উত্তরা অর্থাৎ জসিমউদ্দিন থেকে পুরো খিলক্ষেত এবং 300 ফিট পর্যন্ত কিন্তু, অর্থাৎ রাস্তার দুই পাশে কিন্তু এই ধরনের মানুষের সারিবদ্ধ মানুষের যাতায়াত, অর্থাৎ যে যানবাহন ছাড়া পায়ে হেঁটেই কিন্তু আসলে দূর দূরান্ত থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা যাচ্ছে তাদের যে নেতার দীর্ঘ 17 বছর পর তাদের যে প্রিয় নেতাকে দেখার জন্য, এক পলক দেখার জন্য কিন্তু তারা এইভাবে যাচ্ছে এবং খুব সুশৃঙ্খল ভাবেই কিন্তু আসলে তারা যাতায়াত করছে, কারণ বিজিবি, সেনাবাহিনী সহ পুলিশ, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে রাস্তার দুপাশে মোতায়েন আছে, যার ফলে কিন্তু আসলে
কোনোভাবেই বিশৃঙ্খলভাবে তারা আসলে যেতে পারছে না এবং নেতাকর্মীরা খুব সুশৃঙ্খলভাবে কিন্তু আসলে তারা তাদের যে গন্তব্য অর্থাৎ সভাস্থল সেখানে কিন্তু যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখন ঠিক নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে আছে এবং বেশ কিছু নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে রাস্তার দুই পাশে তাদের নেতাকে, তাদের প্রিয় নেতাকে বরণ করে নিয়ে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে তাদের অপোজিট সাইড অর্থাৎ তাদের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই একটা বিষয় ছিল। পাশাপাশি জানেন যে যানবাহনের যে বিষয়টা বলছেন সেটা কিন্তু আসলে স্বাভাবিক অর্থাৎ দরকারি কাজ ছাড়া কোনো যানবাহন কিন্তু আসলে চলছে না। তো আর নেতাকর্মীরা আসছে কিন্তু তারা আসলে পায়ে হেঁটে অর্থাৎ তাদেরকে দূর থেকে কিন্তু পায়ে হেঁটে আসতে হচ্ছে অর্থাৎ কোনো ধরনের যানবাহনে তারা কিন্তু আসলে যেতে পারছে না সামনের দিকটা। অর্থাৎ এই ছিল একটা বিষয়। পাশাপাশি জানেন যে তারেক রহমানের এই আশাকে কেন্দ্র করে কিন্তু গেল একদিন ধরেই কিন্তু আসলে নেতাকর্মীরা রাজধানীমুখী হয়েছে এবং বিভিন্ন হোটেল বিভিন্ন স্থানে কিন্তু আসলে তারা জড়ো হয়েছে। ঠিক একইভাবে আসলে উত্তরা কেন্দ্রিক যে স্থাপনা বা যে হোটেলগুলো ছিল সেখানে কিন্তু আসলে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। এখনো দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের যে জমায়েত সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো এবং তারা কিন্তু আসলে তাদের হাতে যে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন সেগুলো নিয়ে কিন্তু তারা আসলে তাদের যে প্রিয় নেতাকে এক নজর দেখবে বলে আসলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং যে সভাস্থল সেখানে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে মামুন এয়ারপোর্ট থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এয়ারপোর্টের বাহির থেকে রাব্বি জানাচ্ছিলেন সেখানকার নেতাকর্মীদের অবস্থা এবং তারও আগে এভারকেয়ার হাসপাতাল থেকে নাবিল জাহাঙ্গীর এবং এরও আগে 300 ফিট থেকে সেকেন্দার এবং সর্বপ্রথমে এয়ারপোর্টের ভেতর থেকে অর্থাৎ 8 নম্বর গেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুত্র হলেও সাংগঠনিক দক্ষতার মধ্য দিয়ে নিজের স্বাতন্ত্র্যের সাক্ষরতা রেখেছেন তিনি। 1/11 সরকারের অমানসিক নির্যাতন, প্রাণনাশের শঙ্কায় দেশ ছেড়ে যেতে হয় তাকে। তবে নির্বাসন থেকেই দলের সংকটে হাল ধরে বিএনপিকে করেছেন আরও সংগঠিত, প্রমাণ দিয়েছেন যোগ্য নেতৃত্বের। নিয়াজ মাহদুবের রিপোর্ট। 2007 সাল জানুয়ারি মাস। সেনাবাহিনীর হস্তক্ষেপে 1/11 সরকার। দেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে গ্রেপ্তার আতঙ্ক। ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতা গ্রহণের প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। তখনই অনেকে অনুমান করেছিলেন তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7 মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। মাত্র মাস 6 আগেও রাজনীতিতে সাংগঠনিক দক্ষতার পাশাপাশি ছিল তার ব্যাপক জনপ্রিয়তা। গ্রেপ্তারের পর তাকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছিল। তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় রিমান্ডের সময় তারেক রহমানকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। জেল থেকে যখন তারেক রহমান বের হন তখন তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন, হাঁটতে পারছিলেন না। হুইল চেয়ার ছিল তার চলাচলের একমাত্র সম্বল। তার দল বিএনপি বলছে তারেক রহমানের জীবননাশের শঙ্কা দেখা দেয়। আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, যেই নির্যাতনের চিহ্ন এখনো। 5 আগস্টের পর বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে 1/11 সরকারের সময়ের মূল্যায়ন করতে গিয়ে তারেক রহমান বলেন, এক বাক্যে বা সংক্ষেপে বলতে হয় 1/11 সরকার ছিল একটি উদ্দেশ্যপ্রণোদিত, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত সরকার। আমরা দেখেছি সেই সরকার দেশের রাজনীতি ও গণতান্ত্রিক ভিত্তিকে ধীরে ধীরে গড়ে ওঠার মধ্যেই ভেঙে দিতে চেয়েছিল। তারা রাজনীতিকে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল এবং দেশের জনজীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চেয়েছিল। তারেক রহমান গ্রেপ্তার হওয়ার প্রায় 6 মাস পর খালেদা জিয়া নিজেও আটক হন। অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে বেগম খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। সকলের অনুমান ভুল প্রমাণিত হয়। সরকারের প্রবল চাপ উপেক্ষা করে কোনো দেশে না গিয়ে দেশেই থেকে যান বেগম খালেদা জিয়া।
2008 সালের শুরুর দিকেই অনেকটা পরিষ্কার হয়ে যায় সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, ফলে বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন হচ্ছে। সব দলের অংশগ্রহণ প্রয়োজন। তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেন। বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে রাজি করানো, কিন্তু দুই ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকোর মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় বসতে রাজি হলেন না বেগম খালেদা জিয়া। কারাগারে বেগম খালেদা জিয়ার সাথে আলোচনার এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। কিন্তু বিএনপি নেত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা। শুধু দুই ছেলের মুক্তি নয়, তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়ে খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। মুক্তি পাওয়ার আগে 13টি মামলায় জামিন পান তারেক রহমান। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। এর 8 দিনের মাথায় 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদের সাথে নিয়ে। আর ওই দিনই কারাগার থেকে মুক্তি পান বেগম খালেদা জিয়া। মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে পিজি হাসপাতালে যান খালেদা জিয়া। প্রায় 2 ঘন্টা ছেলের পাশে অবস্থান করেন তিনি। এ সময় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। তারেক রহমানের দেশ ছাড়ার সাথে সাথে বিভিন্ন কথা ছড়িয়ে পড়ে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন। একটি রাজনৈতিক সমঝোতা করে তারেক রহমান দেশ ছেড়েছেন। অন্তত 3 বছর রাজনীতি না করার শর্তেও রাজি হয়েছিলেন। সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়েছেন তারেক রহমান। এসব কথা ভেসে বেড়াতে থাকে। আসলে এসবের কোনো সত্যতা আজও মেলেনি। প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের পর্যবেক্ষণ হচ্ছে, বেগম খালেদা জিয়া বেশ ভালো করে বুঝেছিলেন যে তারেক রহমান যদি সেই মুহূর্তে মুক্তি না পান তাহলে আর কখনোই দেশ ছেড়ে যেতে পারবেন না। যে কোনো একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হলেই তার কারাবাস অনেক দীর্ঘ হতে পারত। 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। 2008 সাল থেকে 2025 দীর্ঘ 17 বছর ধরে নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকেই দল পরিচালনা করেছেন তিনি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক দলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আবেগ, প্রত্যাশা ও আশার প্রতীকে পরিণত হয়েছে। একজন রাজনৈতিক নেতার প্রবাস জীবন ও দেশে ফেরাকে কেন্দ্র করে এমন গণজাগরণ ও কৌতূহল বাংলাদেশের রাজনীতিতে খুব কমই দেখা গেছে। নিয়াজ মখদুম, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, তারেক রহমানের সিলেটে যাত্রা বিরতিকে কেন্দ্র করে সিলেট বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে জানাচ্ছেন সহকর্মী দীপু সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপু, সিলেট ওসমানী বিমানবন্দর ও আশপাশের পরিস্থিতি আমাদেরকে জানাবেন। এমনকি বিমানবন্দরের বাইরে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? সকালে 9:56 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান BG202 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। তার এই অবতরণের মধ্য দিয়ে দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে বিএনপি দলীয় নেতাকর্মীদের। বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, তারেক রহমান দেশে এবারে স্বদেশ প্রত্যাবর্তনের কারণে তাদের মধ্যে বিপুল পরিমাণ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারেক রহমানের এই সফরে তার সাথে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান, তার কন্যা ডাক্তার ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানের যাত্রা বিরতিকে কেন্দ্র করে সিলেট ওসমানী বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানবন্দরের প্রবেশ মুখে যাত্রীদের তল্লাশি করে ঢুকতে দিচ্ছেন। এছাড়া তারা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, এপিবিএন সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। তারা নিরাপত্তা নিশ্চিত করছে। এদিকে 9:55 দিকে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে তারেক রহমানের সংবর্ধনার আয়োজন করা হয়েছে ঢাকা পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায়। এই সংবর্ধনায় যোগ দিতে সিলেট থেকে 1.5 লক্ষাধিক বিএনপি নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। তারা এদিকে তারেক রহমানের এই সফর যাত্রা বিরতিতে যাতে কোনো ধরনের জনসমাগম না হয় সেজন্য বিএনপির দলীয় নির্দেশনা থাকার কারণে বিমানবন্দর এলাকায় সাধারণ নেতাকর্মী উপস্থিত না হলেও সাধারণ মানুষ, বিশেষ করে উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করেছি। এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, আমাদের আরেক সহকর্মী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আছেন সিনিয়র রিপোর্টার নিয়াজ মাকদুম। সরাসরি কথা বলবো তার সাথে। নিয়াজ, বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সকাল থেকেই এই যে বিমানবন্দর সড়কের দুই পারে অর্থাৎ এই পার এবং ডান পাশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি এখানে লক্ষ্য করা গেছে এবং এই নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা আমেজ রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আজকে ফিরবেন, অর্থাৎ এখন থেকে ঠিক 1 ঘন্টা পরে অর্থাৎ 11:45 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দীর্ঘ 17 বছরের যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনের অবসান ঘটবে, বাংলাদেশের মাটিতে তিনি পা রাখবেন। তার এই আগমনকে কেন্দ্র করে অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন দিন কেন্দ্র করে বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিট যে সমাবেশ স্থল রয়েছে, এই দীর্ঘ যে পথ যে রয়েছে এই পথের দুই প্রান্তে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারেক রহমান বাংলাদেশে আসবেন তার আশাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে, অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। একদিকে এপিবিএন রয়েছে, সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, সোয়াট রয়েছে এবং বিজিবির সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছেন। নেতাকর্মীদের এই যে মেইন সড়ক রয়েছে বিমানবন্দর সড়ক, এই সড়কের মধ্যে নামতে দিচ্ছে না, তাদেরকে ঠিক ফুটপাতের উপরেই দাঁড় করাতে বাধ্য করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই যে নেতাকর্মীরা রয়েছে এদের হাতে ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে, কেউ বিভিন্ন ফেস্টুনে লিখছেন ওয়েলকাম টু বাংলাদেশ তারেক রহমান। এবং এই যে নেতাকর্মীরা রয়েছে এই নেতাকর্মীদের মধ্যেই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন অনেকেই, যেন এই যে বিশাল যে মানব প্রাচীর তৈরি করছেন তারেক রহমানকে আশাকে কেন্দ্র করে, এই মানব প্রাচীর ভেদ করে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে সেজন্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের মধ্য থেকে স্বেচ্ছাসেবী রেখেছে এবং তারা তাদের গায়ে বিভিন্ন ধরনের পোশাক পরে, হলুদ পোশাক পরে তারা এই স্বেচ্ছাসেবী এর কাজগুলো করে যাচ্ছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে 2008 সালে অর্থাৎ তারেক রহমান গ্রেপ্তার হয়েছিলেন। এর দীর্ঘ সময় পরে তিনি বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপে অর্থাৎ তার যে অনড় অবস্থান, আপোষহীন যে অবস্থান, সেই অবস্থানের কারণে তৎকালীন সেনাবাহিনী তারেক রহমানকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ করে দিয়েছিলেন। সেই দীর্ঘ সময় ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন, নির্বাসিত জীবনযাপন করছেন তার পরিবার সহ। আজকে এই যে 25 ডিসেম্বর রয়েছে, আজকে তারেক রহমান বাংলাদেশে ফিরবেন, অর্থাৎ গতকাল বাংলাদেশ সময় ঠিক 12টায় যেই বিমানে করে তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে আসা হবে সেই বিমানটি বাংলাদেশের উদ্দেশ্যে এসেছেন। 1 ঘন্টা পরে বাংলাদেশে সেই বিমানটি ল্যান্ড করবেন। এইখানে ল্যান্ড করার পর আমি যেই সড়কে রয়েছি এই সড়ক থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 300 ফিটের যে সমাবেশ স্থল রয়েছে সেই সমাবেশ স্থলে যাবেন। সমাবেশে তিনি একাই বক্তব্য রাখবেন। সংক্ষিপ্ত বক্তব্য রেখে তিনি এভার কেয়ারে তার মমতাময়ী মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং সেখান থেকে গুলশানের যে তাদের বাসা রয়েছে সেই বাসায় যাবেন। এইটা ছিল আজকের কর্মসূচি এবং আগামীকাল শুক্রবার তিনি নিজস্ব কর্মসূচি রয়েছে। কালকে এসে ভোটার হবেন, আগামী নির্বাচনে যে সে অংশগ্রহণ করবেন, তিনি বাংলাদেশের ভোটার নন। আগামীকালকে সেই ভোটার হওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এভাবে করে 3 দিনের কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করে রেখেছেন এবং তার এই যে এই আশাকে স্মরণীয় করে রাখতে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশের বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে হাজার হাজার মানুষ তাকে রিসিভ করতে
তাকে গ্রহণ করতে ঢাকায় এসেছেন। গতকাল কি লঞ্চে এসেছেন, বাসে এসেছেন এবং ট্রেনে করে এই ঢাকায় তারা গতকালকে অবস্থান নিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে খুব ভোরে অর্থাৎ ভোর রাতে আমরা যখন এই বিমানবন্দর সড়কে এসেছিলাম তখন আমরা দেখেছি যে কনকনে শীত রয়েছে। সেই শীতের মধ্যেও সড়কের দুই পারে বিএনপির নেতাকর্মীরা শীতের মধ্যেও অবস্থান করছেন শুধুমাত্র তাদের প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তাকে এই বিমানবন্দর সড়ক থেকে সমাবেশস্থলে নিরাপদে সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার যে কাজ রয়েছে সেই কাজটি তারা এখানে করতে চেয়েছিলেন। তো এই ছিল বিমানবন্দর থেকে সবশেষ তথ্য। এরপরে আরো কোনো তথ্য থাকলে সেগুলো জানিয়ে দিব। মামুন। বিমানবন্দরের বাইরে থেকে নিয়াজ মাকদুম জানাচ্ছিলেন তারেক রহমানের আগমনের খবর, এবং তারও আগে এভারকেয়ার হাসপাতাল থেকে নাবিল জাহাঙ্গীর, এবং তারও আগে 300 ফিট থেকে সেকান্দার রেমান, এবং এয়ারপোর্টের 8 নম্বর গেট থেকে মুহিবুল্লাহ মুহিব জানাচ্ছিলেন তারেক রহমানের আগমনের খবর, এবং সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপু সিদ্দিকী। দর্শক, এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।